প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো যে আমি তোমাদের মইদুল স্যার। আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আমরা আজকের এই পর্বে আলোচনা করব বিশ্বায়ন নিয়ে, বিশ্বায়নের সংজ্ঞা, বিশ্বায়নের ধারণা এবং বিশ্বায়নের বৈশিষ্ট্য সমূহের উপর। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে বিশ্বায়ন একটা বিস্তারিত জিনিস, বিস্তারিত বিষয়। এই বিস্তারিত বিষয়ে বিশ্বায়নের বিভিন্ন দিক নিয়ে আরও আলোচনা করার জায়গা আছে, যেমন বিশ্বায়নের উপর বিতর্ক, বিশ্বায়নের সুফল কুফল, ভারতে বিশ্বায়নের প্রভাব, ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব, এইগুলো নিয়ে আমি পাটে পাটে আলোচনা করার চেষ্টা করব। এই পর্বে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বায়নের ধারণা এবং বৈশিষ্ট্য। এ প্রসঙ্গে বলে রাখি, আমাদের গ্র্যাজুয়েশন লেভেলের অনেকগুলো জায়গায় বিশ্বায়ন সম্পর্কে পড়তে হয় এবং মাস্টার ডিগ্রি লেভেলে পড়াশোনা করতে হয়, এবং বিভিন্ন আমরা যখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাব তখন আমাদেরকে বিশ্বায়ন পড়তে হয়, এমনকি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকেও বিশ্বায়ন পড়তে হয়। অর্থাৎ বিশ্বায়ন সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা খুব ভালো। তাহলে যদি স্বচ্ছ ধারণাটা থাকে তাহলে কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষায় এটাকে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবো, লিখতে পারবো এবং বলতে পারবো। দেখো, সারা পৃথিবী জুড়ে এই বিশ্বায়ন, এই শব্দটা কিন্তু একটা অতি পরিচিত শব্দ। এই ধারণাটা মূলত এসেছিল কোন সময় থেকে না, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ঠান্ডা লড়াই সারা পৃথিবী জুড়ে চলছে। এই ঠান্ডা লড়াই পর্বের পরে, অর্থাৎ উত্তর কোল্ড ওয়ার বা পোস্ট কোল্ড ওয়ার, উত্তর ঠান্ডা লড়াইয়ের পরে যে ইস্যুগুলো মূলত মাথা চাড়া দিয়েছিল, তার মধ্যে যেমন আছে বিশ্বায়ন, যেমন আছে হিউম্যান রাইটস, যেমন আছে সন্ত্রাসবাদ, ব্যাপকভাবে মাথা চাড়া দিয়েছিল বিভিন্ন দেশের মধ্যে। তার মধ্যে বিশ্বায়ন একটা। এখন এই বিশ্বায়ন বিষয়টা কি না, বিশ্বায়ন এই শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গ্লোবালাইজেশন, যার বাংলা রূপ বিশ্বায়ন বা ভুবনীকরণ। যদি আমরা সহজভাবে বলি তাহলে এর অর্থ হচ্ছে বিশ্বব্যাপী প্রযুক্তির বিস্তার, বাণিজ্যের বিস্তার, দেশের বাজার ও বিশ্বের বাজারের মধ্যে কোনো বেড়া না থাকা, এবং সমস্ত বিশ্বটাই যেন একটা বিরাট বড় বাজার। যে দেশে যে জিনিসটা ভালো উৎপাদিত হবে সেই দেশ অন্য দেশকে সেই তার উৎপাদিত দ্রব্য সহজে রপ্তানি করবে, এবং সেই দেশে যেটা নেই সে অন্য দেশ থেকে সহজে আনবে। অর্থাৎ এক কথায় একটা খোলা বাজার, মুক্ত বাজার অর্থনীতির জায়গা, যেখানে সারা পৃথিবীব্যাপী সহজেই মালপত্র আদান প্রদান করা যাবে, সহজেই একে অপরের থেকে জিনিসপত্র দেওয়া নেওয়া করতে পারবে। এবং এ প্রসঙ্গে বলে রাখা ভালো, এর জন্যে গোটা পৃথিবীর কোনো দেশকেই কিন্তু স্বাবলম্বী হতে হবে না, অর্থাৎ স্বনির্ভর হতে হবে না। কারণ সারা পৃথিবীটাই যেহেতু একজন আরেকজনকে, অর্থাৎ একটা দেশ আরেকটা দেশকে সহযোগিতা করছে, তাহলে কোনো একটা দেশকে বিশেষভাবে স্বনির্ভর হওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এটা তো একটা কথার কথা বললাম, একটা কনসেপ্ট বললাম, ধারণা বললাম। যখন আমরা পরীক্ষার খাতায় লিখব বিশ্বায়ন বলতে কি বোঝায়, বিশ্বায়নের সংজ্ঞা দাও, সেটা আমাদেরকে 2 নম্বরের জন্য ছোট করে লিখতে হবে। এটার জন্য আমরা বিশ্বায়নের সংজ্ঞা কীভাবে দেবো? দেখো, এ প্রসঙ্গে বলে রাখা ভালো, আমরা জানি যে সমাজবিজ্ঞানের অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যাই বলি না কেন, কোনো একটা বিষয় সম্পর্কে কিন্তু একেবারে একটা নিখুঁত সংজ্ঞা দিয়ে দেওয়া যাবে না যে এটাই সংজ্ঞা। যেমন আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র সহজে বলতে পারি যে এটাই। সমাজবিজ্ঞানে কিন্তু সেটা হয় না। বিভিন্ন দার্শনিক, বিভিন্ন তাত্ত্বিক, বিভিন্ন অর্থনীতিবিদ তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে সংজ্ঞা দিয়ে থাকেন। এ প্রসঙ্গে আমি চলে যাব আমেরিকান অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিৎসের কাছে। তিনি খুব সুন্দর একটা বিশ্বায়ন সম্পর্কে সংজ্ঞা দিয়েছিলেন। তার মতে বিশ্বায়ন কি না, তিনি বলছেন যে বিশ্বায়ন হলো প্রকৃতপক্ষে বিভিন্ন দেশের ও জনগোষ্ঠীর মধ্যে নিবিড় একাত্মতা বা একীভবন, যা ঘটেছে প্রধানত 2টি কারণে। 1, পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব ব্যয় হ্রাস, এবং 2, এযাবৎ প্রচলিত এক দেশ থেকে আরেক দেশে দ্রব্য, সেবা, পুঁজি, জ্ঞান, বিজ্ঞান, মনুষ্য সম্পদ প্রভৃতি আদান প্রদানের ক্ষেত্রে কৃত্রিম বাধা নিষেধের অন্তর্ধান। এটা বলছেন জোসেফ স্টিগলিৎস। এবং বিশ্বায়ন সম্পর্কে যিনি প্রথম এই একটা আনুষ্ঠানিক রূপ দিয়েছিলেন, বিশ্বায়ন বিষয়টাকে যিনি প্রথম এই ধারণাটাকে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছিলেন, এই ধারণাটির প্রবর্তক তিনি হচ্ছেন ব্রিটিশ সমাজতাত্ত্বিক রোল্যান্ড রবার্টসন। তার এই বিশ্বায়নের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলছেন
যে বিশ্বায়ন বলতে বিশ্বের সংকোচন এবং বিশ্বজোড়া পরস্পর নির্ভরশীলতার অবস্থাকে বোঝায়। অর্থাৎ বিশ্বায়ন হলো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামরিক ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার অবস্থা। অর্থাৎ আমরা এখানে কি দেখছি, এখানে রোল্যান্ড রবার্টসন তিনি বিভিন্ন দিক থেকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সামরিক, প্রযুক্তিগত বিভিন্ন দিক থেকে আসলে একটা দেশের সঙ্গে আর একটা দেশের নির্ভরশীলতার কথা এখানে উল্লেখ করছেন। এবারে আমরা যদি সময়কালটা ধরি যে বিশ্বায়নের সময়কালটা আসলে কোন সময়, সেক্ষেত্রে রোল্যান্ড রবার্টসন বলছেন যে যদিও বা 1960 সালে বিশ্বায়নের শুরু বলে ধরে নেওয়া হয়, কিন্তু এটার পড়াশোনার ক্ষেত্রে বা ব্যাপকভাবে প্রয়োগটা আমরা দেখেছি 1980-র দশক থেকে। এ প্রসঙ্গে আবার যদি আমরা একটু পিছিয়ে যাই, মানে কিছু কিছু তাত্ত্বিক বলছেন যে আসলে এই বিশ্বায়নের ধারণাটা এসেছিল মার্কস এঙ্গেলসের ধারণা থেকে, যখন তিনি তার 1948 সালে দাস ক্যাপিটালে বলছেন যে আসলে পুঁজিপতিরা তাদের পুঁজির বিস্তারের জন্য সারা দেশ জুড়ে তাদের পুঁজির প্রয়োগ করবে এবং সেখান থেকে সাম্রাজ্য করে নিজেদের পুঁজিকে বাড়াবে। অর্থাৎ কেউ কেউ মনে করছেন যে আসলে এই ধারণাটার কথা তো মার্কস এঙ্গেলস অনেক আগেই বলেছেন। প্রকৃতিগত দিক থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে এই বিশ্বায়নের ধারণাটার এর প্রধান উপাদানটা হচ্ছে উদারীকরণ। কেন উদারীকরণ বলবো? উদারীকরণ শব্দটার যদি আমরা অর্থ দেখি তাহলে দেখব যে উদারীকরণ আসলে যে কোনো সরকারি কর্মকাণ্ড ক্ষেত্রে সরকারকে দূরে থাকার কথা বলে। এখানে বলা হয় যে সবচেয়ে কম কাজকর্ম যে সরকার করবে সেই সরকারই সবচেয়ে ভালো। অর্থাৎ উদারীকরণ হলো বিশ্বায়নের পরিপূরক। সুতরাং দেখা যাচ্ছে যে বিশ্বায়ন হলো মুক্ত বাজার অর্থনীতিরই প্রতিশব্দ। যখন থেকে মুক্ত বাজার অর্থনীতির ধারণা এসেছে তখন থেকেই এই বিশ্বায়নের ধারণাটা আসলে এসেছে। এবারে আমরা দেখে নেব যে বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলো কি। আমাদেরকে বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলো অনেক সময় 2 নম্বরের, 4 নম্বরের, 6 নম্বরের প্রশ্ন আসে, আমাদেরকে এগুলো লিখতে হয়। সেখানে আমরা একটু দেখে নেব যে বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলো আসলে কী কী। দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা বলি তাহলে হচ্ছে যে জাতীয় অর্থনীতির সাথে আন্তর্জাতিক অর্থনীতির একটা সমন্বয় করা। জাতীয় অর্থনীতি কি? বিভিন্ন দেশগুলো তাদের নিজের নিজের যে অর্থনৈতিক ব্যবস্থা আমরা জানি যে সেই অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে সেই অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে আন্তর্জাতিক লেভেলের যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেগুলোকে সমন্বয় করার চেষ্টা করে। 2 নম্বর কি বলছে না, বিদেশি বিনিয়োগের দরজাটাকে উন্মুক্ত করে দেওয়া, বাজার অর্থনীতি চালু করা, পুঁজির অবাধ চলাচলকে নিশ্চিত করা ও মুক্ত প্রতিযোগিতাকে সমর্থন করা। এটা যদি আমরা একটু বিস্তারিত করে ব্যাখ্যা করে বলি তাহলে কি বুঝবো না, বিদেশি বিনিয়োগের দরজা উন্মুক্ত করা। আমি আমার দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে যদি বিদেশি বিনিয়োগের জায়গাটাকে উন্মুক্ত না করে দিই তাহলে কিন্তু অন্য দেশের থেকে আমার দেশে এসে ব্যবসা বাণিজ্য করতে পারবে না অন্য দেশ, এবং তার ফলে অন্য দেশের প্রযুক্তির বা উৎপাদিত দ্রব্যের যে সুযোগ সুবিধাগুলো সেগুলোকে আমরা নিতে পারবো না। বাজার অর্থনীতি চালু করা, পুঁজির অবাধ চলাচলকে নিশ্চিত করা এবং মুক্ত একটা প্রতিযোগিতা যে সারা বিশ্বব্যাপী চলবে এটাকে সমর্থন করা। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে উদারীকরণ ও বেসরকারীকরণ প্রক্রিয়াকে গ্রহণ করা। আমি একটু আগেই বললাম যে বিশ্বায়নের শুরুটা আসলে উদারীকরণের মধ্য দিয়েই। যদি আমরা উদারীকরণকে সমর্থন না করি, বেসরকারীকরণকে প্রক্রিয়াকে গ্রহণ না করি তাহলে কিন্তু বিশ্বায়ন ব্যবস্থাটা আসবে না। 4র্থ পয়েন্ট, তথ্য প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে প্রশাসনিক কাজকর্মকে ত্বরান্বিত করা। এখন যদি আমরা বিদেশি প্রযুক্তি যেগুলো আমাদের প্রয়োগ করে প্রশাসনিক কাজকর্মগুলোকে সহজ করা যাবে সেগুলোকে যদি আমরা গ্রহণ না করি তাহলে কিন্তু আমাদের প্রশাসনিক কাজ ঢিমে তালে চলবে, আমরা সেটাকে ত্বরান্বিত করতে পারবো না। 5ম, WTO, গ্যাট প্রভৃতি যে চুক্তিগুলো হয়েছিল এই চুক্তিগুলির দ্বারা বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সার্বজনীন রূপরেখা তৈরি করা ও পরিচালনা করা। 6 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, লাইসেন্স প্রদানের কঠোরতা হ্রাস ও শিল্প স্থাপনের উৎসাহিত করা। দেখো, একটা দেশের সঙ্গে
আর একটা দেশের যদি আমরা ব্যবসা বাণিজ্যের বাজারটা উন্মুক্ত করি, তাদেরকে যদি ব্যবসা বাণিজ্য করতে আমরা লাইসেন্স প্রদান করি আমাদের দেশ, আমরা মিনস এখানে আমাদের দেশ, তাহলে কিন্তু আমাদের দেশের শিল্প স্থাপনের সুবিধা হবে এবং আমাদের দেশের যারা বড় বড় শিল্পপতিরা আছে তারাও অন্য দেশে যেতে পারবে। আমরা যদি 7 নম্বর পয়েন্টটা দেখি তাহলে দেখব যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত যোগাযোগ স্থাপন করা। এবং 8 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি তাহলে দেখব যে বহুজাতিক সংস্থা, যে বিভিন্ন এমএনসিগুলো আছে, এই বহুজাতিক সংস্থাসমূহের কার্যকারিতা বৃদ্ধি করা। 9 নম্বর পয়েন্টে আমরা দেখব সরকারি নিয়ন্ত্রণের শিথিলতা বৃদ্ধি করা। সরকার নিয়ন্ত্রণ করবে যে বাইরে থেকে কোনো একটা সোর্স তারা যদি আমাদের দেশে এসে উৎপাদন করতে চায়, শিল্প প্রতিস্থাপন করতে চায়, তাহলে সেটাকে করতে দেবে না, তাহলে কিন্তু আমাদের দেশে বাইরের দেশে এসে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, উন্নত দেশের সহযোগিতা আমরা সহজে পাবো না। 10 নম্বরে হচ্ছে বিকল্প কর্মসংস্থান বাড়ার পাশাপাশি কর্মে অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। যখনই বিকল্প কিছু কর্মসংস্থান আসছে, আমাদের দেশের যে কর্মের নিশ্চয়তার জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু বাড়ছে। সেই সঙ্গে আরেকটা যেটা বিষয় হচ্ছে যে 11 নম্বর পয়েন্ট যদি আমরা বলি যে তৃতীয় বিশ্বের দেশগুলো ঋণের বোঝা বৃদ্ধি পাচ্ছে এবং এই ঋণের ফাঁদে পড়ার প্রক্রিয়া বিশ্বায়নেরই একটা কিন্তু প্রতিশ্রুতি। অতএব আমরা যদি দেখি বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলোকে, তাহলে বিশ্বায়নের যেমন অনেক ভালো দিক আছে, আবার বিশ্বায়নের অনেক খারাপ দিকও রয়েছে। আমরা এই পর্বে বিশ্বায়নের ধারণা এবং বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম। অবশ্যই তোমরা সঙ্গে থাকবে। আমি বিশ্বায়নের বিভিন্ন দিক নিয়ে আরও কয়েকটা ভিডিও করব এবং আরও কয়েকটা ক্লাস নেব, সেগুলো তোমরা খেয়াল রাখবে। তাহলে আশা করি বিশ্বায়ন বিষয়ক তোমাদের ধারণাটা অনেক বেশি স্বচ্ছ হবে, অনেক বেশি ক্লিয়ার হবে। অবশ্যই যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি পুরনো হয়ে থাকো তাহলে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেখবে। ভালো থাকবে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে।